আমি কোনো বুদ্ধিজীবী না, আমি কোনো বুদ্ধিজীবীও না। ফলে বড় বুদ্ধিজীবী সবাই যে আসলে দুই পায়ে হাতে না। তবে আমি বলি মেঘ মোল্লার বসু যে আপনি একজন চিন্তক, মানে আমি পার্সোনাল মূল্যায়ন শোনার দরকার নাই। আচ্ছা ঠিক আছে, আমি পার্সোনাল মূল্যায়ন করি নাই। আপনি তো মাঝখান দিয়ে কথা বলা শুরু করলেন, আমি তো আপনার কথা মাঝখান দিয়ে কথা বলি নাই। মানে কথাটা খুব সিম্পল। কথাটা হচ্ছে যে আপনি যখন ফরহাদ মাজারের ক্রিটিক করেন, যখন আপনি হচ্ছে সলিমুল্লাহ খানের ক্রিটিক করেন, তাহলে আমি আপনার ক্ষেত্রে যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছি সেই ল্যাঙ্গুয়েজের থেকে আরো অনেক বেশি অ্যারোগেন্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করেন। সো এখানে ডাবল স্ট্যান্ডার্ড গুলো করার দরকার নাই ভাই। আমি আপনাকে সম্মান করি, আপনাকে সম্মান করে কথাবার্তাগুলো বলতেছি। মানে রাজাকারের ছবি দেখে আহত হব না, মানে আপনি আহত হন না? আমি রাজাকারের ছবি দেখে আপনার কাছে কি না, আমার আহত লাগে না, কারণ আমি তো আর ওদেরকে আমি তো বাংলাদেশটা সব মানুষের বাংলাদেশ জানতে মনে করি আর মানে আওয়ামী লীগ আমলের কথাগুলি আপনার কথা 2 মিনিট টাইম। জি, 1 মিনিট। আচ্ছা, সেটা হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় সোশ্যাল ইনফ্লুয়েন্সার হচ্ছে এই মুহূর্তে আল্লামা পিনাকি ভট্টাচার্য এবং দ্বিতীয় হচ্ছে ইলিয়াস হোসেন। তারা দুইজনের কেউই তার নামটা ঠিক করে বলেন, মানে আপনি তো তার নামের সাথে মানে উনি তো একটা নামটা ঠিক করে বলেন, সেজন্য আমি বলতেছি। ঠিক আছে, আপনি জানেনই, আমি তো মানে তার একবার করার তো দরকার নেই। আচ্ছা ঠিক আছে, জানলাম পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন। আচ্ছা ঠিক আছে, ওকে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন। আচ্ছা ফাইন। বাংলাদেশে গত 11 মাসে ঠিক কি হয়েছে? আপনি যখন বলতেছেন যে বাংলাদেশের প্রধান কালচারাল প্যারাডাইম হচ্ছে আপনার এই মানে লেফট লিবারেল আইডিওলজিক্যাল জায়গা, গত 11 মাসে কতগুলা জায়গায় লালনের গান বন্ধ করা হয়েছে? গত 11 মাসে কতগুলি জায়গায় মাজার ভাঙা হয়েছে? গত 11 মাসে কতগুলি জায়গায় মব জাস্টিস তৈরি করে, নানান রকম অবস্থান তৈরি করে মানুষের পোশাক নিয়ে মানুষকে পুলিশ করা হয়েছে? ধরলাম শেখ মুজিব অনেক বড় ফ্যাসিজমের আইকন, সেই জন্য শেখ মুজিবের ভাস্কর্য ভাঙতে হয়েছে, কিন্তু কোন অ্যান্টি ফ্যাসিজমের প্রয়োজনে, কোন ক্যালকেশিয়ান কি বলবো হেজিমনির বিরোধিতা করার প্রয়োজনে সিধু কানুর ভাস্কর্যগুলো ভাঙতে হয়েছে? আপনি বলতে পারেন ইনটলারেন্সের কথা এই 2025-এ মানে আগস্টে দাঁড়ায় বামপন্থীদের বা লিবারালদেরকে বলা, এটা একটা কি বলবো, আমি মনে করি এটা একটা বুদ্ধিবৃত্তিক। ওকে, আপনার কাছে আবার আসবো আপনার 1 মিনিটের পরে। মেঘমোল্লার আপনি বলেছেন, আমি রেজাউল করিম রনি আপনার কাছে একটু বুঝতে চাই যে যেমন ধরেন একটা ইনটলারেন্সের কথা আমরা বলতেছি, একটা উইয়ারদের কথা একটা বলতেছি, আমরা বামপন্থীদের তাদের রাজনৈতিক যেটা হচ্ছে কোয়েস্ট সেইটা নিয়ে তারা যে যারা তাদেরকে আদার মনে করতেছে বা যাদেরকে তারা আদার করতেছে বলে আমরা মনে করতেছি, ওদের কাছে তো পৌঁছাইতেই পারতেছে না। তাদের কাছে কি তাদের একটা সংযোগ হওয়ার কোনো সম্ভাবনা হওয়া সম্ভব? যেই সংযোগটা হইলে পরে জি ওইটা আপনি একটু বলেন। জি মানে সংযোগ হওয়া যে সম্ভব না, এই শোতে এই অ্যারোগেন্স দেখে বুঝতেছেন না? আপনি ল্যাঙ্গুয়েজ দেখছেন, একটা লোকের অ্যাটিটিউড দেখছেন, কথাবার্তা বলার ধরন দেখছেন, বেয়াদবির মাত্রা দেখছেন। চটকদার কথা বলতেছি আমরা, ইতিহাসের বুঝ নাই, সব বুঝ তাদের। এই যে নিজের এই যে সুপ্রিমেসি থেকে তো ফ্যাসিজম আসে, এবং বাংলাদেশের বামপন্থীরা লিবারেল, এটা বলছে কে? এসেনশিয়ালি ফ্যাসিস্ট তারা বাংলাদেশে কোনো লিবারেল বাম নাই। কিন্তু রনি, আপনি যে অ্যাটিটিউডের কথা বললেন, সেই অ্যাটিটিউডটা কিন্তু আমি আরো অনেকের মধ্যে দেখি আর কি। মানে আপনি জানেন আমি কাদের কথা বলছি, কিন্তু সেইটার পরিণতি বাম না আর কি, সেটার উৎপত্তি বাম না, সেটার উৎপত্তি অন্য জিনিস। রাইট। এখন দেখেন বাংলাদেশে এখানে যখন ফ্যাসিবাদের প্রশ্নটা প্রধান হলো, তখন কিন্তু এখানে যারা রিয়েলি জনমানুষের রাজনীতি মিন করে বাম ব্লকের, তারা কিন্তু ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শরীক হলেন, যুগপৎ আন্দোলনে যুক্ত হলেন। হ্যাঁ, এর বাইরে যারা রয়ে গেল বিপুল অংশ, যারা নিজেদেরকে সহি বা মূলধারার বাম মনে করে, তারা কিন্তু এসেনশিয়ালি ফ্যাসিবাদকে শক্তি যোগাইছে। আরেকটা হলো যে দেখেন, এখানে আমি দুইটা জায়গায় একটু আলাপ করি। সেটা হলো আওয়ামী লীগের এই 12-13 সালে কি করছে না করছে, এবং তার সাথে পরে বামরা যুক্ত হয়ে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট করে তুলছে, এই ধরনের স্টুপিড আইডিয়ার কথা আমি তো বলি নাই একবারও। বাকশাল মনে নাই আপনাদের? বাকশালের মধ্য দিয়ে কি করা হয়েছিল? বাকশালের মধ্য দিয়া এখানে বামপন্থীরা মনে করছিল যে সমাজতন্ত্র কায়েম করে ফেলবে শেখ মুজিবুর রহমান, ফলে একটা সুবর্ণ সুযোগ, বাকশালে ঝাঁপায় পড়ে সবচেয়ে সমর্থন যোগাইছে কারা? বামপন্থীরা। এবং বাকশালের কি পরিণতি হয়েছে এটা আমরা সবাই জানি। তারপরে একটা অংশ, বামপন্থীদের একটা অংশ যুগপৎ আন্দোলনে শরীক হওয়ার বাইরে যে অংশটা রয়ে গেল, তার এসেনশিয়ালি আওয়ামী ফ্যাসিবাদকে শক্তিশালী করছে এবং শক্তি যোগাইছে নানাভাবে। এটা গেল একটা জায়গা। 2 নাম্বার হইল 96 সালে এই যে দেখেন, এই যে মেঘ যেটা বললো, তার শিশু মন, তার কচি মনে এই আশঙ্কা জায়গা উঠছিল যে আওয়ামী লীগ মনে হয় আবারও জামাতের সাথে আতাত করতেছে। তার মানে 96 সালে যখন আওয়ামী লীগ জামাত যুগপৎ ভাবে আন্দোলন করলো, তখন তো আওয়ামী লীগের এক কোলে বামপন্থীরা ছিল, আরেক কোলে জামাত ছিল, সব নিয়েই তো আগাইছে আওয়ামী লীগ। ফলে আওয়ামী লীগের সাথে বাম জামাত এই যে এবং জামাতের ব্যাপারে রনি আমি প্রশ্নটা
আপনার উত্তরটা আমি আমি শেষ বুঝতে করি। পারছি। না ফলে- না না, আপনি ফলে শেষ করেন আমাদের দর্শকদের সুবিধার্থে তারা আমি যে জিনিসটা ইসলাম, তারা যে জামাত বিযুক্ত একটা আওয়ামী লীগ সবসময় কল্পনা করছে, হুম। করার মধ্য দিয়ে যে আওয়ামী লীগ কি করছে, আওয়ামী লীগ তাইলে দেখছে ওকে, তাইলে তার ফ্যাসিজমকে কায়েম করার জন্য জামাত ক্লিনজিং এর রাজনীতি সে চালাইলো, এবং জামাত যত বড় না তার চেয়ে বড় করে তুললো। রনি দেখেন রনি এই জায়গা আমার প্রশ্নটা এই জায়গাতে আপনি বুঝতে পারবেন। রনি আমার কথা শুনেন, আপনি এইটা বুঝতে পারবেন আমার প্রশ্নটা। প্রথম কথা হলো আমরা কিন্তু একদিক দিয়ে বলতেছি যে আসলে, এবং জানতেছিও, বামপন্থীরা কিন্তু যদি আপনি ভোটের বা পপুলারিটির জায়গা থেকে বলেন এতই মানে মানে অল্প যে তাদের নিয়ে আসলে কথা বলার কিছু নাই, কিন্তু ইডিওলজির প্রশ্নে আমরা বেশিরভাগ সময় যেই কাজ আমাদের পছন্দ হয় না সেই কাজে আমরা আসলে বামপন্থীদের দায়ী করে থাকি। একই ঘটনা কিন্তু জামায়াতের ক্ষেত্রেও, জামায়াতের শক্তিটাকে আমরা ফুলায় ফাঁপায় দেখাই, যখনই আমাদের কাউকে আক্রমণ করতে হয় তখন জামাতে। এইটা কারণটা কি আসলে? এইটা কেন মনে হয় আমরা দুইটা জায়গায় দুই রকম? এটা কারণটা হলো দুইটা একই পলিটিক্স করে, এটা দুইটা একই পলিটিক্স করে, মানে না দুই রকম না। আপনার এখানে বামপন্থীরা এবং জামাত একই রাজনীতি করে, দুইটাই হলো ইডিওলজিক্যাল ফোর্স, এবং আইডিয়ালিজম, ইডিওলজি এন্ড টোটাল পলিটিক্স, এবং এটা দ্রুত ফ্যাসিবাদের দিকে যায়, এই জন্য গণতন্ত্রকে যদি আপনি, যখন বামপন্থীরা, আমি যে একটু আগে বললাম বামপন্থীরা কোনো লিবারেল না, হ্যাঁ কেন না, বামপন্থীরা গণতন্ত্রকে একটা ইডিওলজি মনে করে, কারণ ও তো যায় রাষ্ট্র ভাঙা ফেলবে, ও তো রাষ্ট্র কনসেপ্টে বিশ্বাস করে না, হলো ও যেরকম একটা প্রতারণা করে এদিক থেকে। দুই নাম্বার হলো জামাত কি বলছে যে এটা কোনো রাজনৈতিক দল না, এটা একটা ইসলামী আন্দোলন। তো ইসলামী আন্দোলন কি আলটিমেটলি সে কি করবে? সে খেলাফা কায়েম করবে, রাষ্ট্রের মধ্যে আটকায় থাকার তার সুযোগ নাই। কিন্তু যেহেতু এখানে একটা ধরেন মডার্ন ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে দিয়ে তাকে আগাইতে হবে, সেই জন্য সেই কনসেপ্ট, এই জন্য লেনিনিজমের যে প্রবলেম, যেটা বামপন্থীর প্রবলেম, সেই প্রবলেম একই প্রবলেম মধ্যদিবাদের মধ্যে রয়ে গেছে। তো এই ক্রিটিক দেওবন্দি আলেমরা বহুবার করছে, বহু জায়গা থেকে করছে। ঠিক আছে, ফলে দুই দিকের যে অ্যারোগেন্সের মধ্যে একটা কমন মিল, আমার মনে যে অ্যারোগেন্সের মিল আপনি দেখতে পারবেন। আমার মনে যে অ্যারোগেন্সের জায়গাটাতে আমরা একটু থাকি। জনাব মেঘমালার বসু, আপনার আমি আপনাকে বলি, আপনি নিজেই সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের কথা বলছেন, কিন্তু আপনি একটা খেয়াল করেন যে কেন বামপন্থীদের মধ্যে একজন বড় সোশ্যাল ইনফ্লুয়েন্সার হয় নাই, কেন বামপন্থীদের কথা আপনারা দেখেন, আপনারা সব ভালো কথা বলতেছেন, সব মানুষের কল্যাণে কথা বলতেছেন, তবুও মানুষের কল্যাণে আপনাদের কথা কেউ শুনছে না কেন? সেইটার কারণ কি? আপনারা রাজনীতিবিদদের কাছে যখন আমরা এই প্রশ্ন করি তখন তারা বলে যে আমরা টাকা পয়সা এবং অন্যান্য অনেক কিছুর কাছে হেরে যাই। আমরা যখন সোশ্যাল ইনফ্লুয়েন্সের কথা বলি তখন তার টাকা পয়সা, ভোট, এগুলির ব্যাপার থাকে না, ক্ষমতার ব্যাপার থাকে না। আমরা কি আসলে বামপন্থীদের মধ্যে এমন একজন ইনফ্লুয়েন্সার দেখি যার ভিউ লক্ষ কোটি, যার সোশ্যাল ইনফ্লুয়েন্স এরকম সাংঘাতিক, যাকে আপনি কতক্ষণ আগে কিছু ইনফ্লুয়েন্সারের কথা বলে আপনি বলতে চেয়েছিলেন যে তার হলো দেশ চালানোর মতো? আপনাদের এটা হয় না কেন? এখন প্রশ্ন হচ্ছে, রনি আপনাদের বলছেন এটা হয় না কারণ হচ্ছে আপনার অ্যারোগেন্স, আপনি এটার সাথে বা আপনারা লিবারেল না, ওই জায়গা থেকে যদি আপনি কথাটা বলেন। আমি রনি ভাইকে চিনি হচ্ছে উনি আর একটা বক্তব্য শুনছিল, খুব ভালো লাগছিল আমার, ফরহাদ মাজার, তারপর হচ্ছে আমাদের সলিমুল্লাহ খান, ওনাদের নিয়ে। তো আমার থেকে রনি ভাই যত বড় বুদ্ধিজীবী, সম্ভবত রনি ভাইয়ের থেকে মানে ওই লোকগুলো আবার তত বড় সাইজের বুদ্ধিজীবী। আমার কাছে মনে হয় একটু বড় বুদ্ধিজীবীদের সাথে একটু, আমি কোনো বুদ্ধিজীবী না, আমি কোনো বুদ্ধিজীবীও না, হ্যাঁ, ফলে বড় বুদ্ধিজীবী সবাই যে আসলে দুই পায়ে হাত, না তবে আমি বলি মেঘমল্লার বসু যে আপনি একজন চিন্তক, মানে আমি পার্সোনাল মূল্যায়ন শোনার দরকার নাই। আচ্ছা ঠিক আছে, আমি পার্সোনাল মূল্যায়ন করি নাই, আপনি তো মাঝখান দিয়ে কথা বলা শুরু করলেন, আমি তো আপনার কথা মাঝখান দিয়ে কথা বলি নাই। মানে কথাটা খুব সিম্পল, কথাটা হচ্ছে যে আপনি যখন ফরহাদ মাজারের ক্রিটিক করেন, যখন আপনি হচ্ছে সলিমুল্লাহ খানের ক্রিটিক করেন, তাহলে আমি আপনার ক্ষেত্রে যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছি সেই ল্যাঙ্গুয়েজের থেকে আরো অনেক বেশি অ্যারোগেন্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করেন। সো এখানে ডাবল স্ট্যান্ডার্ড গুলো করার দরকার নাই ভাই। আমি আপনাকে সম্মান করি, আপনাকে সম্মান করে কথাবার্তাগুলো বলতেছি। অনেক ক্ষেত্রে যেহেতু মতের প্রচন্ড ডিফারেন্সেস, আপনার কাছে যদি ডিসরেসপেক্টফুল লাগে আমি হাম্বলি সরি বলে নিতেছি। আচ্ছা, আলোচনাটা হইতেছে খুব সিম্পল করে বলতে চাইলে যে এখানে আপনার একটা অ্যাসিমেট্রি আছে। ধরেন বামপন্থী প্রচুর লোকজন পরবর্তীতে নানান রকম অন্য পলিটিক্সে যায়, শাইন করছে, তারা বড় বড় ইনফ্লুয়েন্সার হচ্ছে, নানান কিছু হয়েছে। সেইটা মূল পয়েন্টটা না, এখানে মূল পয়েন্টটা হচ্ছে যে ধরেন আপনি এখানে বলতেছেন যে বামপন্থীদের কোনো রাজনীতি দাঁড়ায় না, কেন রাজনীতি, বামপন্থীদের অবস্থা এত খারাপ কেন? আপনি দেখবেন যে এখানে একটা বড় অংশ বামপন্থীরা 90 পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের যে পলিটিক্স, সেই পলিটিক্সের সাথে অ্যালাইন করছে, এবং সেই পলিটিক্সের সাথে অ্যালাইনমেন্টের একটা বড় ক্ষতি হয়েছে যে 90 এর পরে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে এরা বেসিক্যালি 15-20 বছর একটা শূন্যতার জায়গায় ছিল, এবং এখন পর্যন্ত বাংলাদেশের বামপন্থীদের চিন্তা ভাবনা অনেক ক্ষেত্রেই নানান রকম পুরাতন পন্থা এবং নানান কিছু দ্বারা প্রভাবিত। সেটা নিয়ে আমরা ইন্টারনালি অনেক ক্রিটিক করি, সেটা নিয়ে আমরা কাজ করব, এবং আমরা আশা করি যে সামনের দিনে হয়তো প্রচুর নতুন ছেলে পেলেও তো বাইরে হলো 24-এর অভ্যুত্থানের মধ্যে দিয়ে হয়তো নতুন কোনো রাজনৈতিক সম্ভাবনা তৈরি হবে। কিন্তু টলারেন্সের কোয়েশ্চেনটাতে আমি একটু থাকতে চাই, কারণ আমি আসলে মানে আমি সর্বোচ্চ টলারেন্স দেখাইতে আগ্রহী।
কিন্তু আমি বুঝতে চাই যে ধরেন ফাতিমা রাসূল ইনসিডেন্ট নিয়ে এই টলারেন্স কি আসলে আপনি ধরেন আমাদের সো কল্ড মধ্যপন্থীরা দেখাইতে পারবে কিনা, বা এই একই ধরনের আপনি যখন আজকে মানে কাদিয়ানির ইস্যু উঠতেছে, আজকে যখন আপনার ভাস্কর্যের ইস্যু উঠতেছে, আজকে যখন আপনার বগুড়াতে জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য জামাতের নেতারা হামলা করতেছে দেখতে পাইতেছি, তখন আসলে টলারেন্সের কোয়েশ্চেনটা বারবার করে লিবারেলদের দিকে ছুড়ে দেওয়া বা টলারেন্স লিবারেলদের কারণে নেই, এই কথাটা বলাটা বোধহয় এই মুহূর্তের দ্বারাই খুব মানে কি বলবো ঠিক হচ্ছে না। মানে যারা আপনারা অনেকেই আছেন যারা এখানে ফাংশনাল স্টেট চান, যারা চান কোনো একটা মানে প্রবল পলিটিক্স এর দিকে জিনিসটা না যাক, দেখেন আমরা তো 5ই আগস্টের পরে এগুলা শুরু করি না। আমরা তো 5ই আগস্টের পর জামাতের রাজনীতি, যুদ্ধাপরাধ, অমুক তমুক এগুলা নিয়ে তো এগুলা তো আপনি একটু দেখেন না ঘাইটে, এটা তো বামপন্থীরা শুরু করে নাই। কিন্তু আপনি যদি আপনার রাজনীতিটা করেন এবং প্রবল ভাবে করেন, তখন আমার শক্তি সামর্থ্য কম থাকতে পারে, কিন্তু এটা তোমার একটা রাজনৈতিক লায়াবিলিটি। আমার যতদিন আমি বেঁচে থাকবো মুক্তিযুদ্ধ কোয়েশ্চেন উঠলে আমার কথা বলতে হবে। আপনারাও জানেন আওয়ামী লীগ বিএনপি যখন মুক্তিযুদ্ধের কথা বলে তখন সে বিশ্বাস করে বলে না, সে ভোটের জন্য বলে। আমার জন্য এটা একটা আইডিওলজিক্যাল পয়েন্ট। সো সেখানে যখন যাবে আমি তো আমার মতো করে রিঅ্যাক্ট করব, কিন্তু সেই জায়গা থেকে আসলে আপনার রিঅ্যাকশনের ক্ষেত্রে আপনি একটু জি আপনার রিঅ্যাকশনের ক্ষেত্রে আমি শুধু আপনাকে এই প্রশ্নটাই করতে চাই যে আপনি যখন রিঅ্যাকশন করেন বা রিঅ্যাকশন দেখান, তখন যে আপনার সুরে কথা না বলে তাকেই আপনি শত্রু ভাবেন কিনা? মানে সুরটা আলাদা হইলে না না, আমি তো ইসলামিক শাসনতন্ত্র সাবস্টেন্সের জন্য না 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 মানে মানে অবশ্যই না, অবশ্যই না, অবশ্যই না। মানে আমি এখানে ইসলামী শাসনতন্ত্রের যেই যারা রাজনীতি করছে ক্যাম্পাসে তাদের সাথে আমার যথেষ্ট পরিমাণে সুসম্পর্ক আছে। ইসলামী শাসনতন্ত্র ক্যাম্পাসে রাজনীতি করে, ইসলামপন্থী আরো অনেক রাজনৈতিক দল রাজনীতি করে। রাজনীতি ইসলামপন্থী থাকবে, বামপন্থী থাকবে, মধ্যপন্থী থাকবে, সবাই থাকবে, সেটা কোনো সমস্যা না। কিন্তু বাংলাদেশ একটা মুক্তিযুদ্ধের কোয়েশ্চেনে একটা অন্ততপক্ষে একটা বেসিক কনসেনসাস দরকার, এবং সেটা এরকম ভন্ড কনসেনসাস না যে আমি মুখে বলবো আমি মুক্তিযুদ্ধ মানে নিচ্ছি, আমি সুযোগ পাইলেই মুক্তিযুদ্ধ বিরোধী পজিশনটা আবার ফিরে যাবো না। এইটা হচ্ছে কথা। আর বাকি বাকি জি শেষ করেন ম্যামওয়ালা। বাকি আপনি বলেন না। আমার তো আওয়ামী লীগের বয়ানের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে 1000টা কথা বলতে কোনো আপত্তি নাই। মানে আমি সিরাজ শিকদারের অবস্থান কি ছিল, কর্নেল তাহেরের অবস্থান কি ছিল, এখানকার তরিকতি মুসলমানদের অবস্থান কি ছিল, ইসলামকে মুক্তিযুদ্ধের সামনে কেমনে প্লেস করা হয়েছে, সেই যাবতীয় ক্রিটিক্যাল আলোচনা আমি 100 আগ্রহী। বসু একটু দাঁড়ান। আমি রনি আপনার কাছে জানতে চাই যে যেমন ধরেন আওয়ামী বয়ানে মুক্তিযুদ্ধ এবং আওয়ামী বয়ান ছাড়া মুক্তিযুদ্ধ এরকম কোনো কিছু আসলে এক্সিস্ট করে কিনা? মানে মুক্তিযুদ্ধের বয়ানটা কি আওয়ামী বয়ানেই গিয়ে ঠেকে আমাদের শেষ পর্যন্ত? আমরা কি আওয়ামী বয়ানের বাইরে, মানে আমি আওয়ামী লীগ করি না কিন্তু আমি মুক্তিযুদ্ধের জায়গা থেকে আমার কিছু ইডিওলজি আছে, এটা কি আমি বলতে পারবো? শোনেন, যে কোনো জনগোষ্ঠীর মধ্যে একটা হিস্ট্রিসিটি থাকে, সেই হিস্ট্রিসিটিটা আওয়ামী লীগ নষ্ট করছে, ফলে আমাদের জাতীয় ইতিহাস লাগবে। 24-এর পর এই কথাটা আমি বারবার বলছি। হ্যাঁ, কিন্তু মুশকিলটা হলো আমরা যখন ইডিওলজির বেসিসে মানুষকে মূল্যায়ন করি, তখন আপনার ইডিওলজির বাইরের জিনিস যোগ্য করে তোলেন। এটা হলো সবচেয়ে ডেঞ্জারাস দিক, আপনি যেটা যে ইডিওলজির সাপেক্ষে করেন। এই জন্য আমরা ভ্যালু বেস রাষ্ট্র থাকবে, নাগরিক ভিত্তিক রাষ্ট্রে সবচেয়ে ফ্রিডম ইন্ডিভিজুয়াল। আমি কেন বামপন্থীদের লিবারাল বলি না, কারণ তারা ডেমোক্রেসিকেও একটা ইডিওলজি মনে করে। ডেমোক্রেসিকে যখন আপনি ইডিওলজি মনে করবেন, ইট বিকাম ফ্যাসিজম। হাসিনা কোনোদিনও বলে নাই যে সে ফ্যাসিস্ট। আর একটা হলো এখানে যে উদাহরণটা দিল, দেখেন আমি একটা কনটেক্সটে ফরহাদ ভাই, সলিম ভাই আমার শিক্ষক দুইজন, তাদেরকে আলোচনা করছি এবং তাদের নাম কোথাও বিকৃত করি নাই, তাদেরকে কোনোভাবে গালিগালাজ করি নাই এবং কোনো অ্যারোগেন্সি ছিল না। সেটা আমি খুব ফানি ওয়েতে তাদের সাথে তাদের আইডিয়া ধরে আমি আলাপ করেছি, এবং তারা মুখোমুখি আমার সামনে ছিল না সেই আলোচনায়। তারা প্রয়োজনে এর চেয়ে ব্রুটালি আমাকে রেসপন্স করতে পারবে। আমি এখানে প্রায় মুখোমুখি একই শোতে আলোচনা করতেছি, ফলে সে যে সমস্ত শব্দ চয়ন করতেছে স্ব আলোচক হিসেবে, সে আমার অনেক জুনিয়র, সেটাও আমি বলতেছি না। সে ধরেন জাতির পিতা লেভেলের সিনিয়র, অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু তার যে অ্যারোগেন্স সেটা পাবলিক দেখতেছে, এবং সে একটা অন্য প্রায় 1 বছর আগের সে আরেকটা উদাহরণটাই না আনলো। যেহেতু আমি ধরেন এখানে অ্যারোগেন্সি শো করছি, এই জন্য এখন আমার সাথে অ্যারোগেন্সি শো করা যায় যাচ্ছে, তাই না? ফলে এই যে ধরেন এই যে স্টুপিডিটি গুলো, এখন আমি এই যে স্টুপিডিটি গুলো, এগুলো চর্চা করার সুযোগ আপনি বামপন্থীদের দিবেন, তারপরে তারা নাচবে, হ্যাঁ গণতন্ত্র বলবে, আর দেশে খুব গণতন্ত্র হবে। শুনেন, বাংলাদেশে বামপন্থীদের এই যে সফিস্টিকেসি, নিজেকে সুপ্রিমেসি মনে করা এবং টলারেন্সির সবচেয়ে বড় ক্ষতি শুধু না, তারা ডায়লগের কালচারই রাখে না কোথাও। এখানে যে আপনি ডায়লগ করবেন, সে প্রথমে আপনাকে বিশ্বাস করবে। আপনি 71-এর ব্যাপারে, আপনার পয়েন্টে আসতেছি, আপনি 71-এর ধরেন 71-এর পরে জন্ম, আমি 71-এর ব্যাপারে কোনো ইমোশন নাই, আমার কোনো ইমোশন নাই। আমি বাঙালি জাতীয়তাবাদ, রবীন্দ্রনাথ, অসাম্প্রদায়িকতা কোনো কিছু পছন্দ করি না। আপনি মানে মাইরা ফেলবেন। আচ্ছা, এটা হচ্ছে আপনি মাইরা ফেলবেন আমাকে বাংলাদেশে, এটা আপনার প্রশ্ন। কিন্তু তা না, তারা 71-এর ব্যাপারে একটা মৌলবাদী জঙ্গি পজিশন নিবেই, এবং তারা কোনোদিন 71-এর যে ভারতীয় বয়ান সেটার বিরুদ্ধে প্রতিবাদ করছে। এই পুরা রিজিম দইরা ভারত যে এটাকে উদযাপন করছে সবসময় তাদের যুদ্ধ বইলা, ভারত পাকিস্তান যুদ্ধ বইলা, তারা কখনো বাংলাদেশের এত বড় ইন্টেলেকচুয়ালিটি করে তারা
তারা কখনো আচ্ছা, বাংলাদেশ এই জায়গা থেকে রনি, এই জায়গা থেকে আমি মেঘমল্লারকে জানতে চাই রনি, খুবই ইন্টারেস্টিং একটা জায়গায় আসছেন আপনি। করে নাই, ফলে তারা সবসময় গণবিরোধী রাজনীতি রনি, করছে। তারা যেটা করছে, তারা সবসময় পুঁজিবাদ বিরোধিতার নামে যেটা করছে, পুঁজির পক্ষে অবস্থান নিয়েছে, তারা সবসময় ইস্টাবলিশমেন্টের পক্ষে অবস্থান নিয়েছে, তারা সবসময় গণবিরোধী অবস্থান নিয়েছে। রনি, এবং বাংলাদেশ একটা মিনিট ইসলাম বিদ্বেষের জায়গায় নিয়ে গেছে। একটা মিনিট সেই বক্তব্য বলছে মেঘমল্লারেরও টাইম নাই, মেঘমল্লারকে 2 মিনিট আমি টাইম, মানে হয়তো মেঘমল্লার যতক্ষণ পাবেন মেঘমল্লার একটু বললেন। মেঘমল্লার দুটো জায়গায় যে আসলে বামপন্থীদের জায়গার সাথে ডায়লগই করা যায় না, এটা একটা। আর 2 নাম্বার কথা হচ্ছে যে 2 নাম্বার একটা হচ্ছে যে বামপন্থীদের সঙ্গে ডায়লগই করা যায় না, আর 2 নাম্বার কথা হচ্ছে যে 71 নিয়ে ভারতের যে বয়ান, সেই বয়ানটা কোনোভাবে আপনারা এটা প্রতিবাদ করেছিলেন কিনা, বা আপনি? আচ্ছা, আমি একদম শর্ট করে উদাহরণ বলি। আমি মোদির যে ভারত থেকে বাংলাদেশে আগমন মুজিব বর্ষ উপলক্ষে তার বিরোধিতা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করে মানে ছাত্রলীগের হাতে রক্তাক্ত হওয়া লোক। সো বেসিক ইনফরমেশন মানে একটু যাই না কথা বলতে হবে সহ আলোচকদের। দ্বিতীয়ত হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যে এখানে গত বছর যখন এই গোটা আন্দোলন হচ্ছে তার ঠিক 10 থেকে 15 দিন আগে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বিশাল ওয়াল টু ওয়াল চিকা মারছিলাম মাওলানা ভাসানীর, যেখানে লেখা যে পিন্ডির জিনজির ছিন্ন করেছে দিল্লির গোলামি করার জন্য নয়। সো আমরা আমাদের জায়গা থেকে মুক্তিযুদ্ধের যে ভারতীয় বয়ান, সেই ভারতীয় বয়ানকে সবসময় চ্যালেঞ্জ করতেছি। এখন মেইন স্ট্রিম মিডিয়া কখন এটা দেখবে আর কখন এটা দেখবে না, সেটা তো ভাই আমাদের উপর নির্ভর করে না। আপনি যদি তখন আমার উপর ওই লেন্সটা ফেলতেন তাহলে দেখতে পাইতেন, তখন ফেলা হয় নাই, দেখে দেখা যায় নাই। আর একটা কথা বলা খুব ইন্টারেস্টিং, খুব গুরুত্বপূর্ণ। দেখেন, এখানে একজন লোক এতগুলা টলারেন্সের কথা বললে তার সহ আলোচকরা স্টুপিড বলে চলে গেল, এবং এটাই স্ট্যাবলিশ করলো যে এই ঘটনার মধ্যে দিয়ে আমি অ্যারোগেন্ট এবং সে অ্যারোগেন্ট না। এবং আমি যখন তারে সরি বললাম, তারপরও সে আমারে গালাগালি করলো, এবং এর মধ্যে দিয়ে স্ট্যাবলিশ হলো যে বাংলাদেশে ডানপন্থীরা আসলে বামপন্থীদের অ্যারোগেন্সের কারণে হচ্ছে কোন রকম কনভারসেশন করতে পারতেছে না। আমি আপনার দর্শককেই বলবো যে আপনার দর্শকই জাজ হোক এবং বলুক যে আজকে যে গোটা কনভারসেশনটা হচ্ছে, এই কনভারসেশনে ইনটলারেন্সের জায়গা থেকে না। মেঘমল্লার, আপনার কাছে কি মনে হয়, আপনি কি এই ডায়ালগটা করার ব্যাপারে যথেষ্ট উৎসাহী বা যথেষ্ট পরিকল্পনা করতেছেন? এটা মানে আপনাদের মধ্যে পরিকল্পনা আছে কিনা, মানে আপনি আরেকটা লোক? অবশ্যই মানে আলোচনা সব সময় ওয়েল অ্যাকসেপ্টেড। আমি তো এখনো এটা শেষ করে দৌড় দিয়ে আর একটা টক শোতে যাবো যেখানে আমার শিবিরের একজন প্রতিনিধির সাথে বসতে হবে। আমাদের তো মানে আলোচনার জায়গায় আমরা সব সময় ওপেন। আমরা নিজেরাও বুঝতে চাই আমাদের যে বামপন্থা সেটা যাতে এখানকার সাথে আরো ইন্ডিজিনাস করার জন্য কি করা যায়, 21শ শতাব্দীর সাথে আরো রেলেভেন্ট করার জন্য কি করা যায়, তার সবই আমি করতে আগ্রহী। কিন্তু এখানে বারবার করে মানে স্ক্রিপ্টটা ফ্লিপ করা হচ্ছে। ইনটলারেন্সের এই কন্ডিশন মোটেই লেফট লিবারালদের কারণে না, লেফট লিবারাল লেফট কনজারভেটিভ কারোর জন্যই। মেঘমল, অবশ্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু দর্শকদের জানিয়ে রাখি, আপনি নিশ্চয়ই আরেকটা অনুষ্ঠানে যেতে হবে, আমি দর্শকদের জানিয়ে রাখি আমরা এই আজকের অনুষ্ঠানেও শিবিরের কেন্দ্রীয় নেতাদের অনেকের সাথে যোগাযোগ করেছিলাম, তাদের কারো সঙ্গে আমরা তাদের কাউকে আমরা পাইনি।